মহান ২১শে ফেব্রুয়ারি আজ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা। তরুণ প্রজন্ম যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বললেন ডক্টর ইউনূস। 18 বিশিষ্টজন সহ নারী ফুটবলারদের ২১শে পদক প্রদান। আওয়ামী লীগের আমলে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, ৪৩ জনকে ওএসডি। এবং মধ্যপ্রাচ্যে বন্ধ বাংলাদেশি শ্রমবাজার, নেপথ্যে অভিবাসন ব্যয় ও অবৈধ সিন্ডিকেট, কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। শুরুতেই মহান ২১শে পালনের খবর। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় ৫২ ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। রাত ১২টা ১ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, স্মরণ করেন ভাষা শহীদদের। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। এখন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। দর্শক, আমাদের সহকর্মী সন্ধ্যা থেকেই ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, পর্যবেক্ষণ করেছেন সেখানকার সার্বিক পরিস্থিতি। চলুন জেনে আসি বিস্তারিত। শুরু হলো অমর ২১শে ফেব্রুয়ারি। প্রথম প্রহরে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এখন অপেক্ষা, আসলে প্রভাত ফেরির অপেক্ষা। যখন ভোরের আলো ফুটবে তখন এখানে বিভিন্ন আপামর জনতা, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, তারাও যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, যারা এই বাঙালির জন্য আত্মত্যাগ করে রক্ত দিয়ে রাজপথে রক্ত ঢেলে দিয়ে বাঙালির জন্য ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, সেই যারা অধিকার প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য এখানে সকালে শ্রদ্ধা নিবেদন করবেন। শুধুমাত্র ভাষা দিবস বা ভাষার অধিকারের প্রতিষ্ঠার যে দিনটি, সেটি এখন আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অর্থাৎ বাঙালির ২১ ফেব্রুয়ারি বাঙালির মাতৃভাষা দিবস, সেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি এখন বিশ্ব স্বীকৃত একটি, যেখানে যে মায়ের ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে সেই দিনটিকে আসলে আন্তর্জাতিকভাবেই এখন স্বীকৃত করা হয়েছে। যার ফলে এই দিনটি এই বাঙালির জন্য, আপামর মানুষের জন্য এক বিশেষ আসলে দিন। কারণ এই দিনটিতে এই মধ্যরাত পর্যন্ত আমরা দেখছিলাম মানুষের ভালোবাসা এবং আবেগের বহিঃপ্রকাশ, যেখানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মধ্যরাত পর্যন্ত মানুষের আনাগোনা, এবং সেটি সকালে এসে এটাই প্রভাত ফেরিতে মিলিত হবে। এবং প্রভাত ফেরির মাধ্যমে সেখানে শুধুমাত্র যেমন আপামর জনগণ থাকবে, সেই সঙ্গে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারাও শ্রদ্ধা নিবেদন করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং যেটি প্রতি বছর এই ধরনের আয়োজন আমরা দেখে আসছি, যেখানে সব সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থী থেকে সবাই এই শহীদ বেদিতে, জাতীয় কেন্দ্রীয় শহীদ বেদিতে, তারা এখানে আপামর মানুষ কিন্তু এখানে এসে মিলিত হয় এবং যে ভাষা শহীদ যারা আমাদের জন্য এই ভাষা অধিকার প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দর্শক, চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সুমন কুমার দে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, মহান ২১শে প্রথম প্রহর চট্টগ্রামে কিভাবে পালন করা হচ্ছে? শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে এই ১২টা ১ প্রথমে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ ডাক্তার সাদাত হোসেন। এরপর জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এখানে ফুল দিয়ে
শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং সারিবদ্ধভাবে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে যাতে হুড়াহুড়ি করে সবাই একসাথে না আসে, সেই কারণে যারা আসছেন, যারা প্রথমে আসছেন তাদেরকে তারা সারিবদ্ধভাবে একে একে প্রবেশ করতে দিচ্ছেন এবং তারা এক পাশে শ্রদ্ধা নিবেদন করার পর অন্য পাশে তারা যাওয়ার জন্য তারা কিন্তু পথ করে দিয়েছেন। আসলে এই ভাষা দিবসের যে আজকের এই রাতের মধ্যে, এই রাতে যারা আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং আগামীকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবেন এবং সারাদিন এই যে স্বাধীনতা ভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন করবেন। সব শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রস্তুত রয়েছে। তো চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আরিফ, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো খুলনায় 21 পালনের খবর। শহীদ হাদিস পার্কে আছেন শহীদুল হাসান, সরাসরি আমরা চলে যাব সেখানে। শহীদুল, মহান 21-এর প্রথম প্রহরে খুলনায় কি কি আয়োজন রয়েছে? হাদিস পার্কে যে শহীদ মিনার রয়েছে সেখানে সর্বস্তরের জনগণ এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এখানে প্রথমে খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে কেডিএ, তারপরে রাজনৈতিক সংগঠন খুলনা জাতীয়তাবাদী দল, খুলনা স্বেচ্ছাসেবক দল, খুলনা যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, সর্বস্তরের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, নাগরিক কমিটির নেতৃবৃন্দরা, জাসদের নেতৃবৃন্দরা, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন সহ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ সর্বস্তরের জনগণ, সব শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে আজকের এই শহীদ হাদিস পার্কে এবং তারা দূর দূরান্ত থেকে, খুলনার বিভিন্ন প্রান্ত থেকে আবাল বৃদ্ধ বনিতা এবং সামাজিক রাজনৈতিক সমস্ত সংগঠনের লোকজন এসেছেন আজকে এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং খুব শান্তিপূর্ণভাবে, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই আয়োজনটা চলছে এবং সব স্তরের লোকজন এখন এই শ্রদ্ধা জানাচ্ছে এবং আগামীকাল আজকে যে ভোরবেলা সূর্য উদয়ের পরপরই আবারও সবাই এসে আবারও এখানে শ্রদ্ধা জানাবেন এইখান থেকে। এই ছিল সর্বশেষ খুলনা থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী শফিকুল করিম শফিক, সরাসরি চলে যাব সেখানকার খবর জানতে। শফিক, মহান 21-এর প্রথম প্রহরে রংপুরে কি কি আয়োজনের মাধ্যমে পালন হচ্ছে? বলি যে 12টায় 1 মিনিট বাজার সাথে সাথেই কিন্তু রংপুর কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে, এই শহীদ মিনারে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে। এখানে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের যে ডিআইজি এবং রংপুর জেলা প্রশাসক যে আছে, পুলিশ সুপার আছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা কিন্তু এই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু পুষ্পমাল্য অর্পণ করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেছে। শুধু তাই নয়, রংপুর রিপোর্টার্স ক্লাব
প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিকদের যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু ফুল দিয়েছে। আর যে আরেকটি বিষয় বলে রাখি যে রংপুর শহীদ মিনারে কিন্তু পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কিন্তু রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। এখন প্রায় 1 ঘন্টা 12:30 বাজে, তারপরেও কিন্তু এই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নিচ্ছিদ্র পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই সর্বশেষ। এই ছিল রংপুর থেকে শহীদ দিবস। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব ময়মনসিংহে। শহরের টাউন হলে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী রুবায়েত বাপ্পি। সরাসরি জানবো সেখানকার খবর। বাপ্পি, কি আয়োজনের মধ্য দিয়ে মহান একুশের প্রথম প্রহর পালিত হচ্ছে ময়মনসিংহে? তো আপনি জানেন যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হলে যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষই শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। তো আমরা দেখেছি যে সেই নির্ধারিত 12টা আগেই শহীদ মিনার এলাকায় কিন্তু আমরা এখন কথা বলবো যে ছাত্র আন্দোলনের যে জেলার সদস্য সচিব। তো আজকে তো আপনারা আজকে শহীদদের স্মরণ করেছেন এবং আজকে এই আপনারা কি ভাবছেন? আমরা আজকে রাত 12:01 পরে আমরা 1952 সালে যে যারা আমাদের এই রাষ্ট্রভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এবং আমরা বলতে চাই যে এই 1952 সালের ধারাবাহিকতায় কিন্তু আজকের এই 24-এর আন্দোলন। আমরা 1952 সালকে যেভাবে আমরা ধারণ করি, 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে সেটাকে আমরা ধারণ করি, এবং 1952 সালকে আপনারা জানেন যে আন্তর্জাতিক দিবস হিসাবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। এবং এটা আমাদের গর্ব আসলে যে একমাত্র এই পৃথিবীতে একমাত্র বাঙালিরাই যে নিজের ভাষার জন্য জীবন দিয়েছে, এবং এটা সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। শুনছিলেন যে যদি বলি যে আজকে যে এই শহীদ দিবসকে ঘিরে কিন্তু ময়মনসিংহের যে স্মৃতি সৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আর জানেন যে এই ভাষা শহীদদের একজন যে শহীদ আব্দুল জব্বার, তার বাড়ি এই ময়মনসিংহে, যে কারণে ময়মনসিংহের শহীদ দিবসটি একটু ব্যতিক্রম ভাবে পালিত হয়। এবং আগামী দিনব্যাপী কিন্তু বাপ্পি, আপনাকে ধন্যবাদ। অমর একুশে বইমেলা আজ থেকে ঠিক 52 বছর আগে শুরু বইমেলার পথ চলা। প্রেক্ষাপট ভাষা আন্দোলন। সময়ের পালাবদলে মেলার উৎকর্ষ আর পরিশীলনে বইমেলা আজ অনন্য। কেউ কেউ বলেন বইমেলার জাগরণ বাঙালি মনন আর উৎকর্ষের স্মারক। তবে নতুন প্রজন্মের ভাবনাটা একটু ভিন্ন। তারাও বিব্রত দ্বিজাতীয় ভাষা প্রয়োগে। আর বইমেলায় ভাষা বিষয়ক বইয়ের অভাব কাদায় ভাষাবিদদের। ভাষা আন্দোলনের চেতনা কতটা বিকশিত সেটাই জানাচ্ছেন মনিরুল ইসলাম। মায়ের ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা, তাই অস্তিত্বের প্রশ্নে লাখো তরুণের প্রতিরোধ। সালটা ছিল 1952। সেদিন ছিল 8ই ফাল্গুন। প্রকৃতি রঙিন করে সেদিনও ফুটেছিল গাধা কিংবা লাল টকটকে গোলাপ। বুলেটের সামনে বুক পেতে সাহস হয়ে দাঁড়িয়েছিল বাংলা মায়ের দামাল ছেলেরা। প্রাণ দিল রফিক, বরকত, সালাম, জব্বার সহ নাম না জানা অনেকেই। সেই চেতনাকে ধারণ করে বর্ধমান হাউজে বসেছিল আজকের বইমেলা। 32 বই দিয়ে শুরু হওয়া বইমেলায় এখন আসে 3-4 হাজার নতুন বই। সংখ্যাতত্ত্বে এটি কয়েক কোটি। বইমেলার আজ কাঠামোগত পরিবর্তন দৃশ্যমান, তবে মানগত বৈসাদৃশ্যের কথা কজনই বা জানেন বা ভাবেন। বইমেলার আকারগত বিশালত্ব সাক্ষ্য দিচ্ছে জ্ঞান চর্চায় জাতি বেশ এগিয়েছে। আসলে কি তাই? এই 52 ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের বাঙালি চেতনার স্ফুরণ ঘটে।
সেই আন্দোলনের প্রেক্ষাপট ছিল মায়ের মুখের ভাষা রক্ষা, আর 24-এ ছিল বাক স্বাধীনতার। এই প্রজন্মের ভাবনাটাও তাই বেশ গুরুত্বপূর্ণ। তারাও ভাষা আন্দোলনের চেতনা নিয়ে বিচলিত, তাদের মনন ভাবায়, হৃদয় কাদায়। নতুন বাংলাদেশের বইমেলা নিয়ে তাদের অভিমত শোনা জরুরি। জুলাই আন্দোলনের পর দেখা যাচ্ছে যে মানুষের হিন্দি ভাষার প্রতি একটু হলেও মনোযোগ দূরে সরে যাচ্ছে, বাংলা ভাষার প্রতি তাদের মনোযোগ বেশি বাড়ছে, এবং এটা একটা ভালো দিক। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের ভাষা আমরা অবশ্যই এই ভাষা ইউজ করব, অন্য ভাষার চেয়ে আমাদের এই ভাষার প্রতি মানে স্বচ্ছতা থাকা উচিত। 24-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে লেখকদের যে আরও চেতনা ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে, এবং ইনশাল্লাহ আমাদের পাঠকদের যারা আছে তাদের যে চাহিদা, ইনশাল্লাহ চাহিদা অবশ্যই পূরণ হবে, আমি আশা করি। নতুন বাংলাদেশ আর পুরান বাংলাদেশের মাতৃভাষা দিবসে আমার মনে হয় না অতটা পার্থক্য আছে, কারণ মাতৃভাষা দিন শেষে আমরা যারা ফ্যাসিস্ট ছিল তারাও মাতৃভাষা বাংলা ছিল, যারা স্টুডেন্ট তাদেরও মাতৃভাষা বাংলা। তো আমি মনে করি বাংলা ভাষাটা সবার। বইমেলা বাঙালির ভিন্ন উচ্চতার এক বাকি স্ফূর্তি। এই স্ফূর্তির থরে থরে সাজানো চিন্তা চৈতন্য, মনীষা ও সমীক্ষার অনুরণন। একটি জাতির সামষ্টিক বুদ্ধিবৃত্তিক প্রকাশের এত বড় প্ল্যাটফর্ম দুনিয়ায় খুব বেশি নেই। তবে মেলায় এখনো ভাষার বইয়ের দারুণ অভাব। শুদ্ধ বাংলায় লেখার জন্য এবং প্রমিত উচ্চারণে আমাদের কথা বলার জন্য আমাদের পর্যাপ্ত সহায়ক গ্রন্থের অভাব আছে। ভাষা নিয়ে আমাদের খুব কম গ্রন্থ প্রকাশিত হয়েছে বইমেলায় এই পর্যন্ত। আমি শুধু এই বছরের কথা বলছি না, আমরা বিভিন্ন স্টলে খুঁজলে ভাষা নিয়ে খুব বেশি বই পাবো না, বিশেষ করে বানান এবং উচ্চারণ বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আমি কাজ করছি। তো বানান এবং উচ্চারণ নিয়ে কাজ হয়েছে খুব কম, কিন্তু এটি খুবই প্রয়োজনীয় একটি বিষয়। 21-এর সঙ্গে বইমেলার সম্পর্ক দারুণ মিথজীবী। এই মিথজীবিক সম্পর্ক 21-এর চেতনার প্রায়োগিক ভিত্তি তৈরি করতে এর প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ভাষাবিদ রাশেদ চৌধুরী। আমাদের দেশের যে তরুণ প্রজন্ম, তারা আমাদের ভাষাকে, নিজের মাতৃভাষাকে তারা সম্মান করে, তারা ভালোবাসে এবং মাতৃভাষাকে তারা লালন করেই পথ চলে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন উদ্যমী ও সৃজনশীল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিনের প্রতিবেদন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 1976 সাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক প্রদান শুরু হয়। সে ধারাবাহিকতায় 2025 সালে 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে এ পদক প্রদান করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার হাত থেকে 21শে পদক গ্রহণ করেন জাতীয় দলের নারী ফুটবলার, ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন উদ্যমী, সৃজনশীল ও শক্তিশালী। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের তরুণরা অনেক বেশি দুঃসাহসী, তাদের আত্মবিশ্বাস নতুন পৃথিবীর জন্য অনুকরণীয়। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক, এই কামনা করছি। 21শে পদকপ্রাপ্তদের জাতির পথপ্রদর্শক উল্লেখ করে দেশবাসীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ঘিরে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তবে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আর ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিদের নিরাপত্তা দৃষ্টিতে আজ রাত থেকে 21 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত আশপাশের কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি আরও জানান, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম এমন ৪৩ জন ডিসিকে ওএসডি আর চাকরির বয়স ২৫ বছরের বেশি হলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2014, 18 ও 24 সালে রিটার্নিং অফিসার হিসাবে যে ডিসিরা দায়িত্ব পালন করে ভোট কারচুপি, নিশিরাতের ভোট সহ নানা দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করেছে সরকার। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনকালে তারা কেউই বিরোধিতা করেনি। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করবো না। দে অল ওয়্যার উইথ দি কনফিডেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। একই অভিযোগে সবাই 2014 ও 18 সালে জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা 22 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 2014, 2018 এবং 2024 আমরা এটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসির রিটার্নিং অফিসার ছিল, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। বিভিন্ন সময়ে যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। যারা রিটায়ার করে চলে গেছে, অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শ্রম রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্যে এক যুগেরও বেশি সময় ধরে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। বিগত সরকারের আমলে সিন্ডিকেট চক্রসহ নানা কারণে বন্ধ হয়ে যায় বাজারটি। সংশ্লিষ্টরা বলছেন, সংকট কাটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রমশক্তি খাতের অনিয়ম, দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। বিপুল পরিমাণ জ্বালানি ভাণ্ডার আবিষ্কারের পর 70 দশকেই নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণ শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েতের সমন্বয়ে গঠিত জোট গালফ কোঅপারেশন কাউন্সিল GCC। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উপসাগরীয় এসব দেশে কর্মী পাঠানো শুরু হয় ব্যাপক হারে। সবকিছু ঠিকঠাক চললেও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে 2000, যা আজও পুরোপুরি চালু হয়নি। বাহরাইনে সবশেষ 2016 ও 17 সালে 2 বছরে লাখখানিক কর্মী গেলেও 2018 সালে বাংলাদেশি মর্জিনের হাতে সে দেশের এক ইমাম খুনের পর কর্মী নেওয়া বন্ধ করে দেওয়া হয়। চাহিদার তুলনায় দ্বিগুণ কর্মী থাকা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় উঠাতে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে 2023 সালের 31 অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় তৃতীয় বৃহত্তম শ্রমবাজার ওমান। অথচ দেশটিতে গত 14 বছরে কর্মী গিয়েছিল প্রায় 15 লক্ষের মতো। 2007 থেকে 2018 সাল পর্যন্ত কয়েক দফায় নানা অনিয়ম এবং বাংলাদেশি শ্রমিকদের অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় কুয়েত। সবশেষ 2020 সালে এমপি পাপুল গ্রেপ্তার হবার পর আর আলোর মুখ দেখেনি এই শ্রমবাজার। বাজারগুলো চালু করা গেলে শ্রমিক যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করেন বাইরার এই যুগ্ম মহাসচিব। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, তারপরে কাতারও সেভাবে কর্মী নিচ্ছে না। এই শ্রমবাজারগুলো আমাদের পুরাতন শ্রমবাজার, এদেরকে যদি কূটনীতিক তৎপরতার মাধ্যমে শ্রমবাজারগুলো যদি আমরা উন্মুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমিক যাওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। আপনি দেখেন লাস্ট ইয়ার থেকে
লাস্ট ইয়ারে যে কমে গিয়েছে এটা কিন্তু কমে গেছে, এর আগের বছরের চেয়ে কিন্তু কমে গেছে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ শ্রমিক কিন্তু যাওয়া কমে গেছে। তো এখনো কিন্তু আরো কমে যাবে যদি আমরা এই পুরাতন শ্রমবাজারগুলো আমরা উদ্ধার করতে না পারি। বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অভিবাসন সংক্রান্ত কূটনৈতিক তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অভিবাসন কূটনীতি সেইটার একটা তৎপরতা দরকার, সেইটা আমরা অনেকদিন ধরে দেখি না। পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু এই দ্বিপাক্ষিক যে ডকুমেন্টগুলো থাকে এগুলো অনলাইনে অ্যাভেলেবল থাকে, বাংলাদেশে এগুলো ছিল না। তারপরেও আমরা যখন গবেষণার সাথে আন্তর্জাতিক সংস্থা এবং সরকারের সাথে মিলে কাজ করি তখন আমরা দেখেছি যে এই সমঝোতা স্মারকগুলো অনেক পুরনো, কাজেই এক ধরনের জায়গা আছে যে সরকারকে অনুমোদন দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোকে কাজ করে যাওয়ার জন্য, সরকারি দিক থেকে কোনো উদ্যোগ কিন্তু নাই। আসিফ মুনিরের মতে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ কর্মশক্তিতে পরিণত করে কর্মসংস্থান নিশ্চিত করার উপরই নির্ভর করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার সুবর্ণ সুযোগ। প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কারিগরি শিক্ষাটাকে নিয়ে আসতে পারতাম, সেটার একটা সুফল আমরা কিন্তু পেতাম সুদূর প্রসারী। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। 21শে ফেব্রুয়ারির আগের দিন সন্ধ্যার পর পুরোপুরি জমে উঠেছে অমর একুশে বইমেলা। 20তম দিনে 50টিরও বেশি নতুন বই এসেছে মেলায়। সব মিলে এবছর বইমেলা প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 2000। এতে প্রায় প্রতিদিনই নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা বইপ্রেমীরা। বইমেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অমর একুশে বইমেলা ছিল অন্যরকম আমেজ। বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধিতে প্রাণের মেলার 20তম দিনও নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা হাফ সেঞ্চুরি ছাড়িয়ে যায়। এদিন বইপ্রেমীরা দল বেঁধে হাজির হয় মেলায়। কেউ কেউ বন্ধু বান্ধবদের নিয়ে, কেউ বা পরিবার পরিজন, প্রিয় মানুষকে নিয়ে ঘুরছে স্টল ও প্যাভিলিয়নে। শিশু কিশোর ও শিক্ষার্থীরা মেলায় ঘুরছে পছন্দের বইয়ের খোঁজে। বইয়ের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, বই মেলায় আসার মাধ্যমে আমরা বই সম্পর্কে জানতে পারি। এবার নতুন যে আসছে এই বইগুলোরই মোটামুটি চাহিদা আছে, যেমন মুনজারিন আপুর একটা নতুন বই আসছে এবার ইংলিশ গ্রামারের। বাচ্চাদের বই এবং ধার্মিক বইগুলো চাহিদা অনেক ভালোই আর কি। 3টা বই কিনছি একটা স্টল থেকে, আত্মশুদ্ধি আর মুক্ত বাতাসের খোঁজে আর আকাশের ওপারে আকাশ। প্রথমত হুমায়ুন আহমেদ স্যারের বই দেখতেছিলাম, তার সাথে সমকালীন, কিন্তু বর্তমানে আমাকে বেশি আকর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বইগুলো। তো যারা অদম্য মেধাবী তারা যদি সুন্দরভাবে বেড়ে উঠতে না পারে, তারা যেমন বঞ্চিত হচ্ছে, দেশও তাদের মেধা থেকে বঞ্চিত হচ্ছে। যারা মূলত আসল পাঠক তারা কিন্তু আসলে বই মেলাতে আসছে, বই দেখছে এবং বই কিন্তু কিনছে। মেলা শুরুর পর প্রথম দিকে বইপ্রেমী দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও ক্রেতা ছিল তুলনামূলক কম। তবে মেলার তৃতীয় সপ্তাহে এসে বিকিকিনি কিছুটা বাড়ায় সন্তুষ্ট সংশ্লিষ্টরা। পাঠক আকর্ষণে লেখকরা বইয়ের বিষয়বস্তুতে এনেছেন নতুনত্ব। আমার যে বইটা, এই বইটা হচ্ছে সাংবাদিকতা যারা পড়ছেন বা যারা করছেন, মানে একেবারে শুরুর দিকে রয়েছেন তাদের জন্য। কারণ এখন আমাদের মোবাইলের উপরে সাংবাদিকতাটা খুব বেশি ডিপেন্ডেন্ট অবস্থায় থাকতে হয়। আর এই বইটাতে ভাষাটা এত সহজ যে আপনার মনেই হবে না যে 3 প্রজন্মের, মানে 3 সময়কালে 3 জন লেখক লিখেছে। পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস, এটি কাব্যগ্রন্থ এবার 21শে গ্রন্থমেলায় নিয়ে আসতে। মেলার সাথে আমরা প্রকাশক যারা আছি আমাদের মন প্রাণ হৃদয় জড়িত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে মেলায় রেকর্ড সংখ্যক ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি আশা করছেন লেখক প্রকাশকরা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও বিগত সরকারের আমলে নিবন্ধন পাওয়া ভুইফোর রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বা স্থগিত চায় নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারও চায় দলটি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সিইসি ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন দলটির সভাপতি নূর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে এমন পরিস্থিতিতে নির্বাচনের প্রশ্ন পুনর্বিবেচনা করার আহ্বানও জানান তিনি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো এই মুহূর্তে ন্যাশনাল ইলেকশন তো করা সম্ভব না। সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটা কতটুকু উন্নতি হয় সেটা তো দেখারও একটা বিষয়। ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে এখনো 10 মাস, তাহলে 10 মাস যদি স্থানীয় সরকার জনপ্রতিনিধিবিহীন থাকে, এইটার কাজটা কে করবে? একজন আমলা কতগুলো দায়িত্ব সামলাবেন? সেই কারণে আমরা মনে করি অন্তত পক্ষে ইউনিয়ন পরিষদগুলো তো বহাল তবিয়তে এখন আছে, সেক্ষেত্রে যেগুলো আছে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হতে পারে, উপজেলা নির্বাচনগুলো হতে পারে, পৌরসভা নির্বাচনগুলো হতে পারে। দেশের বাইরের খবর। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স
আরএসএফ এর অভিযানে 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 100 জন। এছাড়া আরও অনেকে নিখোঁজ, অপহরণ, জোরপূর্বক গুম এবং লুটপাটের শিকার হয়েছেন। গেল 3 দিনে রাজধানী খার্তুম সংলগ্ন হোয়াইট নাইল রাজ্যের গ্রামে অভিযানের নামে তারা এই হত্যাযজ্ঞ চালায়। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের সংগঠন ইমার্জেন্সি লয়ার্স নেটওয়ার্ক। রেড ক্রসের কাছে 4 ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার গাজার খান ইউনিস থেকে কফিনবাহী মরদেহগুলো রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। 4 জনের মধ্যে 3 জনই এক পরিবারের। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তথ্য মতে কফিনগুলো গাজায় ইসরায়েল সিকিউরিটি এজেন্সির সদস্যদের কাছে পৌঁছানো হয়। পরে সেখান থেকে ইসরায়েলে মরদেহগুলো নিয়ে যাওয়া হয়। শনিবার আরও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। চ্যাম্পিয়ন্স ট্রফির 3য় ম্যাচে আজ মাঠে নামছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। করাচি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে 2 দল। এর আগে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল তারা। সেবার আফগানদের হারায় প্রোটিয়ারা। আবার গেল বছরে আরব আমিরাতে প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাসও সৃষ্টি করেছিল আফগানরা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম চ্যাম্পিয়ন হবার তকমাটা কিন্তু দক্ষিণ আফ্রিকার। তবে এখন পর্যন্ত এই ট্রফি ছুঁতে পারেনি আফগানরা। সেই বিশ্লেষণে আফ্রিকার এই দেশটি আফগানদের চেয়ে এগিয়ে তা অস্বীকার করার উপায় নেই, কিন্তু হেড টু হেড পরিসংখ্যানে খুব বেশি একটা এগিয়ে নেই দক্ষিণ আফ্রিকা। আইসিসির এই মেগা ইভেন্টে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে 2 দল। তবে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে পরস্পরের দেখা হয়েছিল 2 দলের। সেখানে 5 উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা। তবে এর পরের বছরই শারজাহাতে আফগানদের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল তাদের। সব মিলিয়ে এ পর্যন্ত 5 দেখায় প্রোটিয়াদের 3 ও আফগানদের জয় 2টিতে। ইনজুরির কারণে খেলা হচ্ছে না আফগান অফ স্পিনার গজনাফরের। 11 ওয়ানডেতে তার শিকার কিন্তু 21টি উইকেট। তবে সান্ত্বনার বিষয় হচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে ত্রাস সৃষ্টিকারী লেগ স্পিনার রশিদ খান আছেন। গেল বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের 2য় ওয়ানডেতে 5 উইকেট শিকার করে আফগানদের 177 রান জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। সে ম্যাচে সেঞ্চুরি করা রহমানুল্লাহ গুরবাজও আছেন এবারের স্কোয়াডে। এছাড়াও আছেন ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ, ওমর জাই। অন্যদিকে প্রোটিয়া স্কোয়াডে আছেন রাসি ভন ডার ডাসেন, যিনি 23 সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানদের হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে ম্যাচে 76 রান করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে থাকতে পারলেন না ডেভিড মিলার। ব্যাটিংয়ে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ এবং স্পিন অ্যাটাকেও যথেষ্ট শক্তিশালী তিনি। পাশাপাশি দলে নেই এনরিক নরকিয়া। সাম্প্রতিক সময়ে ভালো করতে পারেনি প্রোটিয়ারা। সবশেষ ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে স্বাগতিক দেশ ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। মহান 21শে ফেব্রুয়ারি আজ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা। তরুণ প্রজন্ম যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বললেন ডক্টর ইউনূস। 18 বিশিষ্টজন সহ নারী ফুটবলারদের 21শে পদক প্রদান। আওয়ামী লীগের আমলে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, 43 জনকে ওএসডি। এবং মধ্যপ্রাচ্যে বন্ধ বাংলাদেশি শ্রমবাজার, নেপথ্যে অভিবাসন ব্যয় ও অবৈধ সিন্ডিকেট, কূটনৈতিক তৎপরতা জোরদারের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।